ইসলামে ভিক্ষাবৃত্তি অনুমোদন সীমা ও প্রতিকার শীর্ষক আজকের এই মহতি সেমিনারে উপস্থিত সেমিনারের সম্মানিত সভাপতি, হাদিস বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম, সেমিনারের সম্মানিত উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাণী বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি, সম্মানিত প্রবন্ধ উপস্থাপক, এই সেশনে উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ, এই ফ্যাকাল্টির সম্মানিত শরিয়া ফ্যাকাল্টির সম্মানিত ডিন মহোদয়, সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর আলামিনের শুকরিয়া আদায় করছি। অত্যন্ত চমৎকার এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি প্রবন্ধকার ডক্টর মোহাম্মদ সলিমউদ্দিন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি ইসলামী ভিক্ষাবৃত্তি অনুমোদন সীমা ও প্রতিকার শীর্ষক প্রবন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাটি কোরআন ও সুন্নাহর আলোকে এবং সমাজ বাস্তবতার আলোকে বিশ্লেষণ করেছেন। তার গবেষণা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভিক্ষাবৃত্তি কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি আত্মমর্যাদা, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। বর্তমান বাংলাদেশের বাস্তবতায় শিক্ষাবৃত্তি একটি দৃশ্যমান সামাজিক চ্যালেঞ্জ। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কিংবা দেশের প্রত্যন্ত এলাকায় বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বাজার, মসজিদ, হাসপাতাল এবং পর্যটন কেন্দ্রগুলোতে ভিক্ষুকদের উপস্থিতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেমনটি আমরা শুনেছি প্রবন্ধকার উপস্থাপন করেছেন। বিশেষ করে ধর্মীয় উৎসব, জুমার দিন কিংবা উরুস ও মেলা উপলক্ষে ভিক্ষাবৃত্তি আরো ব্যাপক আকার ধারণ করেছে। সাধারণত আমরা একটি পরিসংখ্যান, যেটি প্রবন্ধকারের উপস্থাপনার মধ্যেও এসেছে, সরকারি হিসাব মতে, যেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজসেবা অধিদপ্তর, তাদের মধ্যে দেশব্যাপী ভিক্ষুক সংখ্যা হচ্ছে প্রায় 7 থেকে 7.5 লাখ। এর মধ্যে শুধু ঢাকা শহরেই আছে 50,000। তবে বিভিন্ন মৌসুমে সেখানে আরো 50,000-এর মতো ভিক্ষুকের উপস্থিতি বেড়ে যায়। মৌসুমী ভিক্ষুক যাদেরকে বলা হয় সিজন বেগার্স। বেসরকারি একটি হিসাব এসছে এমন, বিভিন্ন এনজিও ও গবেষক সংস্থা থেকে প্রায় 12 থেকে 30 লাখ ভিক্ষুক। আমরা জানি যে সরকারি যে পরিসংখ্যান, সেটি সবসময় এই ধরনের ফিগার, মানে সংখ্যা, ডিজিট, যেগুলা গভর্নমেন্টের জন্য ডিসঅ্যাডভান্টেজিয়াস, সেগুলোকে একটু কম করে দেখানো হয়। যেমন হানিফ সংকেতের একটা অনুষ্ঠান আছে ইত্যাদি, সেখানে উনি একবার বলেছিলেন যে আমাদের দেশে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে 50 জন মারা গেলে বলে যে 10 জন মারা গেছে, 40 জন হাইড করে ফেলে। আর জনসমাবেশে যদি 500 জন উপস্থিত হয় তাহলে বলে যে উপস্থিত ছিল সহস্রাধিক। তো এমনই একটি ব্যাপার। তারপরে বেসরকারি হিসেবে এসছে যে 12 থেকে 30 লাখ বেগার্স রয়েছে দেশব্যাপী, এবং ঢাকা শহরে প্রায় 3 থেকে 5 লাখ বেগার্স আছে, যেটি আমরা প্রবন্ধকার মেনশন করেছেন, প্রায় 2.5 লাখের মতো উনি বলেছেন। উৎসব পার্বণে এই সংখ্যা আরো বেড়ে যায় এবং দ্বিগুণ হয়ে যায়। তো
এই হলো আসলে আমাদের অবস্থা। আমি চট্টগ্রামে বিশেষ করে যেটি দেখেছি, ঢাকা এবং চট্টগ্রাম উভয় সিটিতেই আমার দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ হয়েছে। তো আমার কাছে কম্পারেটিভলি মনে হয়েছে চট্টগ্রামে বেগার্স এর সংখ্যা কেন জানি বেশি, এবং এটার কারণ এরকম মনে হয়েছে এরা কিন্তু এখানে লোকাল না, এরা এমিগ্রেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে চট্টগ্রামের মানুষ বেশি উদার এবং দানশীল। আমি তো বিভিন্ন সময় দেখি যে ওনারা শুধু ভিক্ষা দেবেন এই উদ্দেশ্যেই হচ্ছে যে পকেটে টাকা নিয়ে হাঁটতে থাকেন, এবং যেখানেই বেগার্স দেখেন ওইখানেই উনি হচ্ছেন যে উনি এগিয়ে এসে ভিক্ষা দেন। এরকম ব্যাপারও ঘটেছে। বিশেষ করে জুম্মার দিনও আমি দেখেছি যে মসজিদে আসেন, একটা শ্রেণী খুব পরিকল্পিতভাবে পকেটে টাকা রাখেন, প্ল্যান করে খুচরা টাকা রাখেন, এবং সেগুলো বেগার্সদেরকে দেখলেই দেন, এবং বেগার্সরা ওনাদেরকে দেখলে আসলে ঝাঁপিয়ে পড়ে। এবং একটা পর্যায়ে এমনও দেখা গেছে যে বেগার্স তাদের নিজেদের মধ্যে কোয়ারেলিং করছেন, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হয়ে যায়। যাই হোক, বাংলাদেশের অর্থনীতি গত এক দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্যের হারও কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রকাশিত সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ৩,০২০ মার্কিন ডলার। কিন্তু একই সঙ্গে আয় বৈষম্য, নগরায়ন, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং সামাজিক নিরাপত্তার ঘাটতি কিছু জনগোষ্ঠীকে এখনো ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে একটি উদ্বেগজনক বাস্তবতা হলো আজ ভিক্ষাবৃত্তির একটি অংশ পেশাদার ও সংঘবদ্ধ রূপ লাভ করেছে, যেমনটি আপনি শুনেছেন সম্মানিত প্রবন্ধকার বলেছেন যে ইভেন রেজিস্ট্রেশনের ভিত্তিতেও কিন্তু বেগার্স রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গাতে। সো অনেক ক্ষেত্রে শিশু প্রতিবন্ধী ব্যক্তি এবং এবং তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যবহার করে সংগঠিত চক্র ভিক্ষাবৃত্তিকে আয়ের উৎসে পরিণত করেছে। এই কিছুদিন আগে, মাসখানেক হবে, আমি একটি প্রতিবেদন দেখছিলাম টেলিভিশনে। সেখানে এই বদ্দারহাট এলাকা বা এরকম আশপাশের এখানে কোনো একটা এরিয়াতে কল্পলোক আবাসিক বা এই সাইডে একটা অংশে এরকম একজন বিশিষ্ট ব্যক্তি আছেন যিনি এরকম বেগার্সদেরকে রিক্রুট করেন, এবং বিশেষ করে বিভিন্ন ইয়াং ছেলেদেরকে নিয়ে আসা হয়, বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা হয়, তাদেরকে সার্জারি করার মাধ্যমে মেল থেকে ফিমেলের মতো করে উপস্থাপন করার অবস্থায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে ফিমেলদের পোশাক পরানো হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয় বেগিং করার জন্য প্ল্যান করে। তাদের যে ইনকাম গুলো আছে সেগুলো এখানে এনে তার কাছে ডিপোজিট করতে হয়, সেখান থেকে সে একটা সাবসিস্টেন্স, একটা অ্যালাউন্স তাদের জন্য বরাদ্দ করে, যেটি দিয়ে তাদেরকে কোন রকম ভাবে বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করে দেওয়া হয়। প্রবন্ধকার যথার্থভাবে দেখিয়েছেন যে প্রকৃত অভাবের কারণে ভিক্ষা এবং পেশাগত ভিক্ষাবৃত্তি এক বিষয় নয়। প্রকৃত অর্থে যাদের অভাব রয়েছে তারা অনেকেই তাদের অভাবের কথা শেয়ার করতে পারেন না এবং সহজে কারো কাছে হাতও পাতেন না, যেটি আমরা করোনার সময় এবং লকডাউনের সময় দেখেছি যে অনেকেরই যাদের চাকরি চলে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে নানা কারণে। আপনারা জানেন অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল সময়। স্কুলের, বিশেষ করে স্কুলের বা মাদ্রাসার অনেক শিক্ষকরা যারা অনেক অসহায় হয়ে পড়েছিলেন, যাদের মান্থলি ইনকাম বন্ধ হয়ে গেছিল, তারা কারো কাছে হাত পাততে পারেনি। অথচ বেগার্সদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু যথেষ্ট সলভেন্ট থাকা সত্ত্বেও তারা তাদের যে প্রফেশন সেটা কন্টিনিউ করেছে। ইসলামের দৃষ্টিভঙ্গির বিশেষত্ব এখানেই যে ইসলাম একদিকে প্রকৃত অসহায় মানুষের অধিকার নিশ্চিত করেছে, অন্যদিকে কর্মক্ষম মানুষের জন্য ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপন এবং শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন। আজকের বাংলাদেশে এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ অনেক তরুণ কর্মসংস্থানের অভাবে পাশাপাশি দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছে। ফলে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে কেবল ধর্মীয় উপদেশ
9, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগও অপরিহার্য হয়ে পড়েছে। আমি মনে করি প্রবন্ধে উল্লেখিত জাকাত ভিত্তিক প্রাতিষ্ঠানিক পুনর্বাসনের ধারণাটি বিশেষ গুরুত্বের দাবিদার। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও জাকাতের বিপুল সম্ভাবনা এখনো সম্পূর্ণভাবে কাজে লাগানো যায়নি। নিউ অরলিয়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ডক্টর কবির হাসান সহ বেশ কয়েকজন গবেষকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক আকার ও ধনীদের নিজ সম্পদের উপর ভিত্তি করে সঠিক নিয়মে 2.5% করে জাকাত হিসেব করলে এই অঙ্ক সহজে 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং জাকাত ফেয়ারের কর্মকর্তারাও বিভিন্ন সেমিনারে নিশ্চিত করেছেন যে দেশে বর্তমানে বার্ষিক 1 লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের বাস্তব সক্ষমতা রয়েছে। যদি জাকাত, সাদাকা ও ওয়াকফ সম্পদকে সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা যায় তবে হাজার হাজার ভিক্ষুককে পুনর্বাসন করে উৎপাদনশীল কর্মে সম্পৃক্ত করা সম্ভব হবে। এ ব্যাপারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বিশেষ পরিকল্পনার আলোকে ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইতিমধ্যে আসুন্নাহ ফাউন্ডেশন কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা দেখেছি, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের জন্য তারা কিছু সেন্টার ডেভেলপ করেছে যেখানে স্কিলড ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে। এছাড়াও আমি মনে করি ভিক্ষাবৃত্তি নিরসনে 4টি পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যেমন রাষ্ট্র, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, আলেম সমাজ এবং ব্যক্তি। তারা নানাভাবে এখানে এই পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারে যে কিভাবে ভিক্ষাবৃত্তি নিরসন করে একটি কর্মসংস্থান ভিত্তিক সমাজ আমরা তৈরি করতে পারি। ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাব না, সময় কিছুটা কম। আরো কিছু সুপারিশ এমন আসতে পারে যে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করতে এবং এই প্রবণতা রোধে গণমাধ্যম ও সমাজ বিজ্ঞানীরা বেশ কিছু জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ইনফ্লেশন, এটাকে যদি আমরা করতে পারি তাহলে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বাজার মূল্য স্থিতিশীল থাকলে পরে এখানে একটা ভালো সলিউশন আমরা পেতে পারি। সিন্ডিকেট, এটি একটি বড় ধরনের সমস্যা আমাদের এখানে, বাজার সিন্ডিকেট। ভিক্ষাবৃত্তির পেছনে মূল হোতা বা অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যেতে পারে। মানে ভিক্ষাবৃত্তির সিন্ডিকেট এবং বাজার সিন্ডিকেট উভয়টাই আমি মিন করছি এখানে। তো এই ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে যারা বেসিক্যালি বলে যে সর্ষের ভেতরেই ভূত, তাহলে সেই ভূতকে তো আসলে তাড়ানো সম্ভব না, সেই সর্ষে দিয়ে তো ভূত তাড়ানো সম্ভব না। যেমন আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি সক্রিয় গোষ্ঠী রয়েছে যারা নিয়মিতভাবে এই ভিক্ষুক সিন্ডিকেটের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকে, তাহলে তাদের মাধ্যমে তো আসলে এই সিন্ডিকেট ভাঙা অনেকটাই অসম্ভব। সেজন্য সরকারকে এবং সামাজিক একটি আন্দোলন তৈরি করাটা ইম্পর্টেন্ট। টেকসই পুনর্বাসন বা সাস্টেইনেবল রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন কেন্দ্রে শুধু আশ্রয় নয়, কর্মক্ষম ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী দীর্ঘমেয়াদী আয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সার্বিকভাবে সামাজিক যে সচেতনতা এটি এসছে, এটির উপর যোগ দিতে হবে। সুস্থ কর্মক্ষম ভিক্ষুকদের টাকা না দিয়ে কাজে উৎসাহিত করতে হবে। সবশেষে বলতে চাই যে প্রবন্ধকার অত্যন্ত সফলভাবে প্রমাণ করেছেন যে ইসলামের লক্ষ্য ভিক্ষুক তৈরি করা নয়। বিভিন্ন কোরআনের সুন্নাহ থেকে তিনি রেফারেন্স দিয়েছেন, আমরা জানি। এবং বিশেষ করে জাকাতের যে আয়াতটা আছে সেখানে কিন্তু জাকাতের খাত উল্লেখ করে দেওয়া আছে, কাদেরকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কারা আসলে জাকাত এর হকদার। সো এখান থেকে আমরা একটা গাইডলাইন পেতে পারি যে আসলে প্রকৃত অর্থে নিডি কারা। ইসলামের লক্ষ্য ভিক্ষুক তৈরি করা নয়, বরং ভিক্ষাবৃত্তি মুক্ত, আত্মমর্যাদা সম্পন্ন, স্বাবলম্বী সমাজ গঠন করা। এই প্রবন্ধ কেবল একটি ধর্মীয় আলোচনা নয়, এটি সমসাময়িক বাংলাদেশের সামাজিক নীতি ও মানব সম্পদ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে। এখানে আমি আমার দুই একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি আজকের এই বক্তব্য শেষ করব। যেমন আমি প্রথম 1993 সালে যশোর থেকে কালীগঞ্জের রোডে একটা জায়গাতে যাচ্ছিলাম, চকরগাছায়।
তো বাসে আমি একজনকে দেখলাম যে খুবই কুজো হয়ে একজন লোক ভিক্ষা করছেন। তো আমি ওনাকে পে করলাম বাসের সিটে বসা অবস্থায়। তো আমার পাশে একজন, উনি আমাকে বললেন যে আপনি যে ওনাকে ভিক্ষা দিলেন, আপনি কি জানেন উনিকে? আমি বলছি না, আমি তো জানি না, চিনি না উনি। তো বলছে যে উনি এমন ব্যক্তি যে এখানে বাস মালিক সমিতি যেটা আছে, উনি সেই মালিক সমিতির একজন সদস্য। আই মিন উনি একজন বাসের মালিক। এই যশোর কালীগঞ্জ রুটে ওনার বাস আছে। তো এরপরে আমি বিভিন্ন সময়ে এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেছি। ঢাকায় আমি দেখেছি, অনেকদিন ছিলাম ওখানে, আমার এলাকায় ভিক্ষুকরা যারা ছিল তাদের সাথে আমার পরিচয় ছিল, তাই মাঝে মধ্যে তাদের সাথে আলাপ করতাম। তাই আমি দেখেছি তারা তাদের ইনকাম থেকে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে বিদেশে পাঠাচ্ছেন, এবং যেখানে বসে তিনি ভিক্ষা করেন পাশের দোকানে তিনি অর্থ লগ্নি করেছেন এবং সেখান থেকে উনি সুদ নিচ্ছেন। তাহলে চিন্তা করে দেখেন, মানে এর ভয়াবহতা কত দূর গিয়ে পৌঁছেছে, যে ভিক্ষা করে টাকা সেভ করতেছে। স্যার যে স্ট্যাটিস্টিকটা বললেন যে হ্যাঁ কমই হয়েছে ওটা, এবং ৩,০০০ টাকা করে যদি প্রতি দিন ওনার ইনকাম থাকে, তাহলে প্রতি মাসে ওনার ইনকাম হচ্ছে ৯০,০০০ টাকা। অথচ অন্যদিকে আমরা দেখি ওনাদের কিন্তু তেমন খরচ নাই, মানে খরচের জন্য কিছু। এখন ধরেন একটা আম খেতে ইচ্ছা করতেছে, যে আম কিনতেছে তার কাছে গিয়ে বলবে স্যার 2টা আম দেন, অনেকদিন আম খাই না, ঠিক আছে? তো এখন আপনি 2টা আম দিয়ে দিলেন, আর উনি কিন্তু ঠিকই আম কেনার মতো যথেষ্ট সলভেন্ট, আপনার থেকেও বেশি সলভেন্ট উনি। আপনি 2 কেজি কেনার সক্ষমতা রাখলে উনি 5 কেজি কেনার সক্ষমতা রাখেন, কিন্তু এরপরও টাকাটা সেভ করবে এবং আম কেনার সময় আপনাকে গিয়ে বলবে যে স্যার 2টা আম দেন, অনেকদিন কিন্তু আম খাই না। একটা মুরগি কিনে দেন স্যার, অনেকদিন বাচ্চা কাছে নেই, মুরগি খাই না। তো এরকম ব্যাপার চলছে। এবং ওই যে অর্থ লগ্নি করার যে বিষয়টা আছে, সেখান থেকে সুদ খাওয়াটা এটা আসলে খুবই ভয়াবহ। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে সামনে রেখে, অথচ দেখেন মানে কম্পারেটিভলি আমি যদি বলি যে আমি সৌদি আরবে গিয়েছি, মালয়েশিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, এরকম অনেক জায়গাতে গিয়েছি। তো মালয়েশিয়াতে কুয়ালালামপুরে আমি একজনকে শুধুমাত্র বেগার্স দেখেছি। পুরো মালয়েশিয়াতে অনেক জায়গাতে আমি গিয়েছি, একজন বেগার্স। তো তাকে আমি দেখি বাচ্চা একটা কোলে নিয়ে বসে আছে, একজন মহিলা। তো আমি ওনাকে বললাম যে, মনে হলো যেন বাংলাদেশে কিছুটা চেহারা হবে এরকম মনে হলো। তো আর মালয়েশিয়ানদের কেউ তো ভিক্ষা করতে পারার কথা না। তো আমি ওনাকে বললাম যে কি ব্যাপার। তো আমি 1 রিঙ্গিট দিয়েছি, ওখানে 1 রিঙ্গিটের নিচে তো দেওয়া যায় না, 1 রিঙ্গিট মানে প্রায় 25 টাকা ভিক্ষা দিয়েছি। তো দেওয়ার পরে তখন আমি ওনাকে মানে সহজ শুদ্ধ ভাষায় জিজ্ঞেস করছি, উনি কোনো রেসপন্স করে না। তো রেসপন্স না করার পরে বলছি কি ব্যাপার। তো তখন আমার মনে হলো যে শি মাইট বি ফ্রম মিয়ানমার, রোহিঙ্গা। তখন আমি বললাম যে বাচ্চাটা দেখে আমি বললাম ওয়াইবার বাপ হড়ে। তো তখন বলে যে বাপ দাইয়ে, হরে দাইয়ে বলে যে বিয়া আরম্ভ হরিয়ে দাইয়ে। হ্যাঁ, তো এখন ওই একজন মহিলা পুরো মালয়েশিয়াতে আমি পেলাম যে শি ওয়াজ বেগিং, ঠিক আছে? আর আরেকটা কেস ছিল দুবাইয়ে, একজন মহিলাকে সম্ভবত পুলিশ অ্যারেস্ট করেছে। যে মহিলা হচ্ছে যে ওনার একটা ল্যান্ড ক্রুজারে করে এসে একটা জায়গাতে বসে বসে ভিক্ষা করতেন। তো এটা আবার পুলিশ ট্র্যাক করেছে যে উনি অনেকটা আগেই গাড়ি ছেড়ে দেন, সেখান থেকে নেমে তারপরে বেগিং করেন। তো পুলিশ ওনাকে ট্র্যাক করে ধরেছে, ধরে ওই গাড়ি সহ ধরে তারপরে জেলখানায় নিয়ে গেছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিচুয়েশন, যে আপনি আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, এটা প্রি কন্ডিশন, যেমন দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে হবে, আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, এবং এই যে এই ধরনের প্রফেশনাল বেগার্স যারা, তাদের বিরুদ্ধে ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি গুলাকে এনহান্স করতে হবে, তাহলে করে এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।